ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মাহজারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি আর্থিক খাতে ফরেনসিক অডিটের ভূমিকা। এ বিষয়ে কথা বলার জন্য এই খাতের দুজন ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন আল আমিন, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি সাবেক সদস্য হিসেবে পুঁজিবাজার রিফর্ম টাস্কফোর্স কমিটিতে দায়িত্ব পালন করেছেন। আমরা আমাদের মাঝে পেয়েছি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিচালক টিআইবি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে আপনারা ফরেনসিক অডিট নিয়ে অনেক কাজ করছেন, বিশেষ করে টিআইভি রিসেন্টলি বেশ কিছু ট্রেনিং প্রোগ্রাম হাতে নিয়েছে। 64 ডিস্ট্রিক্টসের যে ধরনের অফিসাররা আছে এর উপরে ফরেনসিক নিয়ে কাজ করছে তাদের জন্য। আমি একটু জানতে চাই আসলে আলামিন, আপনাকে দিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করি, যে সাধারণ অডিটের সাথে আসলে ফরেনসিক অডিটের আসলে পার্থক্যটা কি, মানে আপনার কাছে কি তথ্য রয়েছে? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা অডিট বলতে যে জিনিসটা বুঝি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসুরেন্স সার্ভিসেস। ধরেন অডিটররা একটা ওপিনিয়ন দিয়ে থাকে, তাদের ওপিনিয়নের মধ্যে বলা থাকে যে প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ম্যানেজমেন্ট, উই জাস্ট এক্সপ্রেস আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন, দে আর ফলো ডিউ প্রসেস অর নট, দ্যাটস ইট। মানে এই যে ওপিনিয়নটা দিচ্ছে, এই ওপিনিয়নটা হচ্ছে কি আপনার তারা 3 মাস সময় পায় অডিট করার জন্য, 1 বছরের প্রিপারেশন যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজমেন্ট তৈরি করে সেটার উপর। তো সেই ক্ষেত্রে সঙ্গত কারণেই তাদের অ্যাবসলিউট অ্যাসুরেন্সটা দেওয়া সম্ভব হয় না। তাহলে নর্মাল অডিটের মাধ্যমে কিন্তু আমাদের সাধারণের পারসেপশন হচ্ছে যে এটা মানে এভরিথিং ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে, বাট অডিটর বলেই দিচ্ছে যতটুকু তারা এক্সামিন করেছে তার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, অ্যাবসলিউট না। বাট যখনই আপনি কোনো একটা জিনিস নিয়ে সাসপেক্ট করবেন যে এখানে এক ধরনের একটা সমস্যা হতে পারে, বা সেই ধরনের ভিত্তিতে যখন আপনি অ্যাবসলিউটলি কিছু স্পেসিফিক দায়িত্ব দিয়ে দিবেন কোনো একজনকে, টার্মস অফ রেফারেন্সে বলে দিবেন যে আমাকে এই সার্ভিস দিবেন, যে আপনি প্রত্যেকটা অ্যাসেট কোয়ালিটি জাজ করেন, প্রত্যেকটা রেভিনিউগুলোকে চেক করেন, প্রত্যেকটা এক্সপেন্সগুলোকে দেখেন, মানে আপনি স্পেসিফিকভাবে যখন একটা জিনিস দিয়ে দিবেন 100% দিয়ে দেওয়ার পর এইটার উপর বেস করে যে ইনভেস্টিগেটিভ টাইপের রিপোর্টটা বের হয় সেটাকে আমরা বলছি ফরেনসিক অডিট। তাহলে নর্মাল যে অ্যাসুরেন্স সার্ভিস তার চেয়ে বেটার বা আরও ইনডেপথ ইনভেস্টিগেশনের টাইপটা হচ্ছে আপনার ফরেনসিক। যেমন আপনি খেয়াল করে দেখবেন যখন বিগত সরকার তার দায়িত্বটা দিয়ে যায় তখন ব্যাংকিং খাতে কিন্তু আপনার প্রায় 2,20,000 কোটি টাকার মতো ছিল তাদের নন পারফর্মিং লোনের পরিমাণ, যেটা ছিল নর্মাল অডিটের রিপোর্টে। কিন্তু পরবর্তীতে যখন 4টা বিগ ফার্মকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ফরেনসিক ইনভেস্টিগেশন করার দায়িত্ব দিয়েছে, তাদের ফরেনসিক অডিট করার পরে এই পরিমাণটা দাঁড়িয়েছে 6,64,000 কোটি টাকা। তাহলে এই যে বিষয়টা, তার মানে ওইখানে তারা অনেকগুলো বিষয় যাচ করেছে, এইগুলোকে কিন্তু নর্মাল অডিটের মধ্যে আনেনি। 2023 সালের অডিটেড স্টেটমেন্টও দেখিয়েছে ব্যাংকের ন্যাপ পজিটিভ, আর্নিংস পজিটিভ, ডিভিডেন্ড পজিটিভ, বাট এটা যখন ফরেনসিক ইনভেস্টিগেশন করেছে তখন দেখেছে এভরিথিং নেগেটিভ। তাহলে এই যে রিয়েল পিকচারটা নিয়ে আসা, এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে এই জিনিসগুলো এতদিন অডিটররা কেন আসলে করেনি? তার পেছনে অন্যতম কারণ ছিল টপ ম্যানেজমেন্ট বা যেখান থেকে চাওয়া হয় কিনা। যেমন আগের যে বড় ধরনের স্ক্যামগুলো হয়েছে, আপনারা পরবর্তী দেখবেন প্রত্যেকটা রেগুলেটরি বডিতে যারা ছিল প্রত্যেকে কিন্তু দুদকের জালে আছে। আগে সাবেক বিসেক কমিশনার বলেন, ইদ্রার যিনি ছিলেন তার কথা বলেন, বা আপনি যদি বলেন ইভেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যিনি প্রধান তারটাও যদি বলেন, বা কিছুদিন আগে দেখলাম যে সাবেক যে দুদকের যিনি চেয়ারম্যান তার বিরুদ্ধেও দুদক কিন্তু তদন্ত নেমেছে। তাহলে আপনি যদি সার্বিকভাবে প্রেক্ষাপটটা দেখেন, তখনকার সময়ে যে বিষয়গুলো যারা আসলে এগুলোর দমনের দায়িত্বে ছিলেন তারাই কিন্তু বিভিন্নভাবে অভিযুক্ত হচ্ছে, যেহেতু সঠিক তথ্যটা তখন তারা চায়নি। এখন যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে এবং আমাদের ডক্টর ইউনূসের যে 30 তত্ত্বের অন্যতম হচ্ছে যে জিরো করাপশন, সেটার জন্য উনি যখন ব্যাপারটাকে চাচ্ছে যে ট্রু অ্যান্ড ফেয়ার পিকচারটা আসতে হবে, তখনই কিন্তু ন্যাসিট অফ ফরেনসিক অডিট, ফরেনসিক অ্যাকাউন্টিং এই সোসাইটিতে আবির্ভূত হয়েছে। তৌহিদ, আপনারা তো স্বচ্ছতা নিশ্চিত করার জন্য অনেক গবেষণা করেন, অনেক কাজ করেন। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে করাপশন, ফ্রড এবং বিগত টার্মগুলোতে আমরা দেখেছি যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, এই ফরেনসিক ইনভেস্টিগেশন আসলে কতটুকু জরুরি এই ফ্রড এবং এই করাপশন বন্ধ করার জন্য? আমাদের যে ফাইন্যান্সিয়াল ক্রাইম যেগুলো হচ্ছে, আমরা ব্যাংকিং খাত থেকে, আমরা ব্যাংক থেকে দেখেছি হাজার হাজার কোটি টাকা বেরিয়ে গেছে। তারপরে শেয়ার বাজার থেকে বিভিন্ন ধরনের স্কিম তৈরি করা হয়েছে এবং টাকা বেরিয়ে গেছে। তো এগুলো কিন্তু পুরোটাই হয়েছে ফাইন্যান্সিয়াল সিস্টেমে, অ্যাকাউন্টিংয়ের মানে তার সিস্টেমের মধ্যে সে কারসাজিটা করেছে। তো এইটা ধরার জন্য আপনাকে সেই লেভেলের, আপনাকে সেই ধরনের অডিট করতে হবে যেটা আসলে এই ধরনের ফর্জারি, ফ্রড বা আপনি ক্রাইম বা করাপশনের যে এলিমেন্টগুলো আছে সেগুলো যেন আপনি খুব দ্রুত ডিটেক্ট করতে পারেন। তা আমরা গত বছর দুর্নীতি দমন কমিশনের সাথে আপনি জানেন আমাদের একটা সমঝোতা আছে। তো সেই সমঝোতার আলোকে আমরা যখন ওনাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের আমরা কিছুটা কাজ করে থাকি, ওনাদের যারা ইনভেস্টিগেটর আছেন তারা দেখছিলাম যে গত বছর থেকে যখন প্রচুর পরিমাণে বিপুল অঙ্কের, বড় অঙ্কের আর্থিক কেলেঙ্কারির তথ্য পাওয়া যাচ্ছিল, অনেকগুলো তদন্ত সামনে চলে আসছিল, আমাদের
ইনভেস্টিগেটিভ এজেন্সিগুলো, ইভেন পুলিশ এবং সিআইডিও কিছু তদন্ত করে, তাদের কিন্তু আসলে ওই লেভেলের ফরেনসিক অ্যাকাউন্টিং অডিট করার মতো ক্যাপাসিটি নাই, অনেকের হয়তো বা ধারণাও নাই। তো ওই সময় আমরা দেখতে পেলাম যে সরকারের বিভিন্ন এজেন্সির ভিতরে যারা আসলে এই ধরনের তদন্ত করবেন বা এই ধরনের দুর্নীতির তথ্য উদ্ঘাটন করবেন বা ঘটনা উদ্ঘাটন করবেন, তাদের মধ্যে সক্ষমতার ঘাটতি আছে। তখনই আমরা আস্তে আস্তে তাদেরকে তখন তাদের একটা চাহিদা তৈরি হলো যে তাদের কর্মকর্তাদের ভিতরে যেন সক্ষমতাটা তৈরি হয়, যে ফরেনসিক অডিট করলে সে যেন ধরতে পারে। তখন আমরা প্রথমবারের মতো তাদেরকে বললাম যে ফরেনসিক অডিটটা কি জিনিস, যে আপনাদের ফরেনসিক অডিট সম্পর্কে জ্ঞান আছে কিনা। তো আমরা প্রথমবার মতো আলামিন ভাইকে নিয়ে গিয়েছিলাম আমরা, তখন আলামিন ভাই জাস্ট একটা হাফ বা 2টা সেশন করিয়েছেন। তারপর তারা বলেছে যে এইটা নিয়ে তাদের একটা বড় মানে এইটাই নিয়েই তারা ট্রেনিংটা করতে চায়। দেন আমরা এই বছর একটা বড় মানে প্রায় 40টা ডিস্ট্রিক্ট থেকে 40 জন ইনভেস্টিগেটরকে নিয়ে আসা হয়েছিল, এবং যারা বড় বড় তদন্ত করছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ এই ফরেনসিক অ্যাকাউন্টিংয়ে, তারা বলছেন যে ধরনের ফর্জারিগুলো হয়েছে বা যে ধরনের করাপশনের স্কিম তারা তৈরি দেখেছে, সে আসলে অসংখ্য ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট দেখতে হচ্ছে, যেটার আসলে সে অর্থই বোঝে না। সো আপনি বুঝতে পারছেন তো যে আপনি হাজার হাজার কোটি টাকা লোপাটের গল্প বলছেন, সে কি গল্পটা ধরার জন্য তো আপনাকে সেই ধরনের ইনভেস্টিগেশন করতে হবে। এবং ফরেনসিক ইনভেস্টিগেশনের একটা বড় জায়গা হচ্ছে এটা কিন্তু কোর্টে প্রুফ করতে পারে, অন্য ইনভেস্টিগেশন ব্যাক সাইডের ইনফরমেশন কালেক্ট করতে হয়, এভিডেন্সটা কালেক্ট করতে হয়। সো এইটা এক ধরনের ফরেনসিক, আমরা যেটা আপনি ধরেন যে কোনো মার্ডার হলে তখন তার একটা ফরেনসিক ইনভেস্টিগেশন হয়, যে মার্ডারটা কিভাবে হলো, কে করলো, কিভাবে হয়েছে, সিনারিও কি ছিল। ঠিক সিমিলার থিং এই অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও, আপনি এই স্কিমটা কারা সাজিয়েছে, কিভাবে সাজিয়েছে, কারা কারা যুক্ত ছিল, কে কে কখন কিভাবে এই বিষয়গুলোতে ইনভলভ হয়েছে, প্লেয়ার কারা ছিল, এভরিথিং আইডেন্টিফাই করা যায়। এবং এটার সাথে রিলেটেড যত ধরনের এলিমেন্ট আছে সেগুলোকে দ্রুত আইডেন্টিফাই করা যায়। সো এইটার আসলে মানে চাহিদা না, এটা আসলে সক্ষমতার বিষয়, যে আমরা আস্তে আস্তে সেই জায়গাটায় যাইতে হবে। কারণ যেই ধরনের দুর্নীতির কথা আমরা শুনতে পাচ্ছি, হাজার হাজার কোটি টাকার, এগুলি পুরোটাই হোয়াইট কলার করাপশন। সো কিন্তু একটু আপনার কাছে জানতে চাই যে এটা তো প্রথমে একটা প্ল্যানিং এর মাধ্যমেই হয়, অর্থাৎ একটা স্কিমের মাধ্যমেই তো এই প্ল্যানিং গুলো করা হয় এবং তারপরে গিয়ে এটা স্ক্যামে পরিণত হয়। ধরেন আমি একটা উদাহরণ দিই, একটি কোম্পানি সে শেয়ার মার্কেট থেকে টাকা তুলবে, এখন তার ভ্যালুয়েশন কত, সে দেখলো যে তার ভ্যালুয়েশন হাইয়েস্ট 100 কোটি টাকার ভ্যালুয়েশন হতে পারে। এখন কোনো একজনকে আপনি হায়ার করলেন, সে বলল যে আমি এটার ভ্যালুয়েশন 1000 কোটি টাকা করে দেব এই কোম্পানিটা, দিস ইজ দ্য প্ল্যান, দিস ইজ দ্য ইন্টেনশন। সো এবার সে কি করলো, সে একজন অডিটর নিয়োগ করলো, ফাইন্যান্সিয়াল মানে অ্যাকাউন্টিং হিসাব টিসাব তৈরি করলো। সো সে এটা বিভিন্ন লেয়ারের মাধ্যমে কোথায় গেল, আমাদের রেগুলেটরের কাছে গেল, রেগুলেটর সেটাকে আবার অ্যাপ্রুভ করলো, অ্যাপ্রুভ করার পরে সেটা মার্কেটে গেল, টাকাও তুলে ফেললো। আসলে কোম্পানিটা কত টাকার, 100 কোটি টাকার। সেই কোম্পানিটা যদি 1000 কোটি টাকা বাজার থেকে তুলে ফেলে, তাহলে এটি কত বড় গেম, কত বড় স্কিম। এখন কতগুলো লোক শুধু জড়িত হলো। তো এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা বোঝার জন্য আমাদের আসলে ঠিক যারা করছেন এই কাজগুলো তাদের মতোই সক্ষম লোক লাগবে, যারা এই মার্কেটটা বুঝতে পারেন বা এই ডোমেইনটা বুঝতে পারেন। আপনি দেখেন যে কিছু ব্যাকগ্রাউন্ডও তো লাগবে। আপনি আলামিন ভাই একটা উদাহরণ দিলেন যে আমাদের ব্যাংকগুলোর ন্যাব হঠাৎ করে মাইনাস হয়ে যাচ্ছে কেন, তাহলে আগের হিসাবগুলো কি ছিল, সেগুলো কেন ধরা পড়লো না, এখন কেন ধরা পড়ছে। সেটা হচ্ছে যে এই পুরো প্রসেসটাতে আপনি দেখবেন যে পুরো একটা সিস্টেমেটিক স্কিম তৈরি হয়ে গিয়েছিল। আমরা এমন একটা সিস্টেমের মধ্যে চলে গিয়েছিলাম যে আমরা অনিয়মটাকেই নিয়ম বানিয়ে ফেলেছিলাম। সো আমরা এমন সব জিনিসপত্র করছিলাম যে আপনি চাইলেই আপনার হিসাবটা আপনি আপনার মতো করে কুক করে দিতে পারবেন, যেটা ফরেন মানে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে এটা আসলে অন্যায়। এখন এই সাবজেক্টটা তো খুব মানে স্পেশাল একটা সাবজেক্ট এবং এটার কোর্সগুলো আসলে ওভাবেই ডিজাইন করার দরকার পড়বে সামনে। তো এটার জন্য কি আপনারা ফরেনসিক ইনভেস্টিগেশন অ্যানালিস্ট হিসেবে এই ধরনের যারা আপনি বলছিলেন যে অনেকেই আছে অ্যান্টি কারাপশন কমিশন, কেউ আছে সিএফএ থেকে, কেউ আছে সিআইডি থেকে, তো তাদের তো পিছনের একটা অ্যাকাউন্টিংয়ের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, পড়াশোনা জানতে হবে ওই রিলেটেড সাবজেক্টের উপরে, তারপরে তো তারা এটার উপরে আপনার ট্রেনিংগুলো নিয়ে এক্সপার্ট হতে পারবে। আমরা মূলত এখন যেটার অ্যাওয়ারনেস এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের দুইটার দিকে নজর দিচ্ছি, যাতে অ্যাটলিস্ট রেগুলেটরি এজেন্সিগুলো তাদের সক্ষমতা বাড়াতে পারে এই ধরনের
করাপশন এবং স্কিম যেন খুব দ্রুত তারা আইডেন্টিফাই করতে পারে এবং ধরতে পারে। কারণ আপনি বোঝেন, মানে একটি শেয়ার বাজার থেকে যদি টাকার উদাহরণ দেই আবারও, তাহলে একটা কোম্পানি সে ইস্যুয়ারের মাধ্যমে, ইস্যুয়ার তো সেটা ইস্যু করেছে, কোনো একটা ব্যাংক সেটাকে বেটিং করেছে, কোনো একটা অডিট ফার্ম সেটাকে অ্যাকাউন্টিংটা চেক করে দিয়েছে, এতগুলো লেয়ার পার হয়ে কিভাবে গেল? সো এই লেয়ারগুলোকে ধরার জন্য বা এই জিনিস সিস্টেমটাকে ধরার জন্য একটা মেকানিজম আমাদের তৈরি করতে হবে। শুধুমাত্র আমি ক্যাপাসিটি বাড়ালাম সেটাও হবে না। সো আমাদের প্রথম লক্ষ্যটা হচ্ছে যে আমরা ইনভেস্টিগেটিভ এজেন্সিগুলো যারা এই ধরনের স্কিমগুলো নিয়ে কাজ করেন, ইভেন আমাদের পুলিশের সিআইডিও কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়ে কাজ করে, বাংলাদেশ ব্যাংকের কিছুটা সক্ষমতা আছে, কিন্তু এর বাইরে অন্যান্য রেগুলেটরের কতটুকু সক্ষমতা, যেমন আমাদের বিএসইসির, আমাদের যারা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যারা শেয়ার মার্কেট নিয়ে রেগুলার কাজ করেন, তো তাদেরও আসলে ফাইন্যান্সিয়াল সক্ষমতা কতটুকু এই ধরনের মানে অ্যাকাউন্টিং ফ্রড আইডেন্টিফাই করার জন্য, সেই জায়গাগুলোতে আসলে নজর দিতে হবে। এরই অংশ হিসেবে আমরা একটাতে মাত্র শুরু করেছি, যেহেতু আমরা দুর্নীতি দমন কমিশনের সাবজেক্টটা তো অনেক বড় এবং এখানে অনেক কাজ করার আছে। এটা যে শুধুমাত্র ওয়ান অফ একটা প্রতিষ্ঠান করলেই হবে তা না, অনেকগুলো প্রতিষ্ঠান মিলেই এগুলি করতে হবে। এবং ইউনিভার্সিটিতে অনেক ছেলেদের ক্যারিয়ার তৈরি হতে পারে এই সাবজেক্টের উপরে বেস করে। এর মধ্যে আমি যতদূর জানি যে এই ফরেন যারা অ্যাকাউন্টিং পড়েন তাদের একটা বড় অংশ কিন্তু তাদের ট্রেনিং এর একটা পার্ট হয় ফরেনসিক অ্যাকাউন্টিং, এবং তারা কিন্তু চাইলেই আস্তে আস্তে এবং ফরেনসিক ফ্রড সার্টিফাইড ফ্রড এক্সামিনার সিএফই আছে, হ্যাঁ সিএফই আছে, এবং বাংলাদেশে একটা ছোট অর্গানাইজেশনও তৈরি হয়েছে এসিএফই, বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে। আমরা আরো শুনবো এই বিষয়ে। আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবার ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। যেমন করে তৌহিদ সাহেব বলছিলেন, একটু আপনার কাছে জানতে চাই যে এই 2 কোটি থেকে হঠাৎ করে 6 কোটি হয়ে গেল এবং এই ফরেনসিক ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটি খুঁজে পাওয়া সম্ভব হয়েছে, তাহলে এই দায়টা আসলে কার? মানে এর পিছনের আসলে কারণটা কি? যে যখন এই লাস্ট গভর্নমেন্ট যখন ফল করলো এবং এই ঘটনাগুলো ঘটে গেল, এতটুকু সময়ের মধ্যে ডাবলেরও বেশি অ্যাকাউন্ট নন পারফর্মিং হয়ে গেল, এটা একটা তো অ্যালার্মিং বিষয়। এখানে অনেকগুলো বিষয় ছিল। ধরেন প্রথমত আইএমএফ এই এপ্রিল থেকে একটা ক্যালকুলেশন মেথড চেঞ্জ করেছে। আগে যেটা ছিল আপনার 9 মাস পরে হলে নন পারফর্মিং হবে, সেটাকে 3 মাসের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটা একটা রেগুলেটরি চেঞ্জ প্রভিশনের ক্ষেত্রে। আবার ধরেন যেসব জায়গায় দীর্ঘদিন ধরে যেসব ব্যবসায়ীরা ঋণ নিয়েছিল পলিটিক্যালি মোটিভেটেড ওয়েতে, তারা যখন ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে ওইখান থেকে কিন্তু এগুলো আর সার্ভিসিং হয়নি, তাহলে এইখান থেকে একটা পার্সেন্টেজ বেড়েছে। পাশাপাশি হচ্ছে যে ইন্টেনশনালি তখন যেসব কোম্পানিকে, আপনি হয়তো একটা রিপোর্ট দেখবেন যে কিছু কিছু হতদরিদ্র মানুষ আর কি, তখন তাদেরকে কোভিডের সহায়তার নামে এক একজনের কাছ থেকে 20,000 টাকা করে দিয়েছে, একটা ফর্মে সাইন নিয়েছে, পরবর্তী দেখা যাচ্ছে 250 কোটি টাকা এর মাধ্যমে তাদের কাছ থেকে এই টাকাটা নিয়ে গেছে। ওরা কিন্তু জানে না। পরে যখন তাদের কাছে নোটিশ আসছে যে এক একজন 6 কোটি 8 কোটি 10 কোটি লোন নিয়েছে, এক একজন হার্ট অ্যাটাক করে কেউ মারাও গেছে, এবং পরবর্তীতে তারা বুঝতে পেরেছে যে আসলে এটা তারা সহায়তা নেয়নি, তাদেরকে ট্র্যাপ করা হয়েছে। তাহলে এগুলো যখন কাজটা হয়েছে, তাহলে যে ব্যাংক ম্যানেজার সেটা করেছে বা ওইখানে যারা এটা করেছে তাদেরকে যদি আসলে সত্যিকার অর্থে বিচারের আওতায় আনা না যায়, তাহলে কিন্তু সমাজ থেকে এই ক্রাইমগুলো যাবে না। আর ওনারা যেরকম সক্ষমতা বিল্ড আপ করছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 12 বছর ধরে এই কোর্সটা পড়াচ্ছি, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এই 5 আগস্টের পরে এই আলোচনা আসার পর তারা এটা প্রয়োজনীয়তা অনুভব করছে। এর পরবর্তীতে আমি যেটা করেছি, ধরেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা, তাদেরকে আমি ট্রেন আপ করেছি। কারণ চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা এতদিন ফোকাস ছিল যে স্ট্যাটিউটরি অডিট করতো তারা, আর ট্যাক্স কনসালটেন্সি, এই দুইটা উইংয়ে তারা মেইন কাজ করতো। যেহেতু উপর থেকে চাওয়া হতো না, তাই ফ্রড ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তাদের কিন্তু ওই ধরনের কোনো মানে এক্সপার্টাইজ ছিল না। এখন কেউ কেউ এটা তারা করছে। পাশাপাশি ধরেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এটা ইনক্লুড করে দিয়ে এসেছি, চিটাং বিশ্ববিদ্যালয়ে দিয়ে এসেছি, বেগম রোকেয়াতে দিয়ে এসেছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিয়ে এসেছি। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টার হিসেবে আগে পড়া হতো, এখন আমরা ডিটেল কোর্স হিসেবে দিয়ে এসেছি, যাতে করে এই গ্র্যাজুয়েটরা যদি এই জায়গাগুলো থেকে ব্যাপারটা আগেই পড়ে যায়, তার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করবে। পরবর্তীতে সে যখন তার কাজে যাবে তখন সহজে যেতে ব্যাপারগুলো ধরতে পারে। কারণ এখানে তো শুধুমাত্র আপনার অ্যাকাউন্টিং জানলে হবে না, অ্যাকাউন্টিং জানতে হবে, অডিটিং জানতে হবে, ট্যাক্সেশন জানতে হবে, যেই দেশের সাথে কাজ সেই দেশের আইন কানুন জানতে হবে। তার মানে ধরেন একটা এলসি রিলেটেড ইনভেস্টিগেট করতে গেলে প্রায় আপনাকে 20 থেকে 25টা আইন জানতে হবে। কিন্তু ওভারঅল যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর, এটার করাপশন, এটার আপনার যে বর্তমান যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে, এটা ঠেকানোর জন্য কি একটা অ্যাডভাইজারি প্যানেল সব সেক্টর দিয়ে নিয়ে রাখাটা কি জরুরি কিনা, যারা আসলে এদের সাথে মাঠ পর্যায়ে কাজ করতে পারবে? দেখুন, আমাদের কি প্যানেলের দরকার আছে? সবকিছু তো ডিপেন্ড করে ইন্টেনশনের উপর। যেমন এই গভর্নমেন্ট আসার পরই তো আসলে মানুষ এটাকে নেগেটিভ বলুক বা যাই বলুক, তাদের ইন্টেনশন ছিল বলে কিন্তু 4টা বিগ 4 ফার্মকে দিয়ে ফরেনসিক ইনভেস্টিগেশন করিয়েছে। আগে সরকার চাইলে তো পারতো, তারা তো করায় নাই। এটা নিয়ে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ ব্যাংক বাইরে থেকে অডিটর নিয়োগ দিয়ে তারপরে এই কাজগুলো করছে, তার মানে কি দেশের সক্ষমতা নাই বা দেশের মানুষের মধ্যে সেই ধরনের
এডুকেশন লেভেল নাই যারা এই কাজগুলো করতে পারতো? আমাদের দেশের অডিটররা আছেন, ভালো অডিটরও আছেন, এবং যে কোনো প্রফেশনের মতো আপনি যদি দেখেন যে সব প্রফেশনেই কিছু না কিছু অডিটরদের একটা ছোট সীমাবদ্ধতাও আছে, যে সময়টুকু তাকে দেয়া হয় সেই সময় আসলে পুরো পরিস্থিতিটা সে একটি পুরো কোম্পানির অ্যাসেস করতে পারেন কিনা। তার চেয়েও বড় জিনিস হচ্ছে যেটা, যে আমরা আসলে অডিটরদের একটা অংশ বা একাংশ বলবো, যে তারা আসলে এই স্কিমের পার্ট হয়ে গিয়েছিলেন, এই সিস্টেমটার পার্ট হয়ে গিয়েছিলেন, যে সিস্টেমটা আসলে মানুষকে বোকা বানাচ্ছিল এবং রেগুলেটরকে বোকা বানাচ্ছিল। যেমন ধরেন একই অডিটর গত বছর যে অডিট করেছে আবার এই বছর যে অডিট করেছে তার দুটো অডিট ডিফারেন্ট, কারণ সে মনে করছে যে ওই সময় তার এভাবে অডিট করলেই, বা ওইটাকে সে কোনো একটা নাম্বারকে সে লুকিয়ে ফেলছিল। কিংবা যেমন ধরেন ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে অনেক লোন তারা রিপোর্ট করে নাই, যে অনেক এনপিএল তারা রিপোর্ট করে নাই। এখন এনপিএল যদি আপনি রিপোর্ট না করেন, সিস্টেম থেকে সরিয়ে ফেলতে পারেন, এখন এইটা আসলে আপনার স্পেশালাইজড অডিট করা ছাড়া এই ধরনের ফ্রড ধরা আসলেই কঠিন। কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল অডিট যেটা হয় সেটা তো একটা বছরের, সারা বছরের কার্যক্রমকে একটা গ্রস লেভেলে আপনি দেখলেন, একটা নির্দিষ্ট মাত্রায় দেখতে পারবেন, তাও র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে। এরকম না যে আপনি 100% কাজকে দেখতে পারবেন, সেটা সম্ভবও না। আলামিন ভাই আরও ভালো বলতে পারেন যে একজন অডিটরের পক্ষে আসলে কত % কাজ একটা প্রতিষ্ঠানের দেখা সম্ভব হয়। পুরো দোষটা তাদের না, কিন্তু তাদের কেউ এই স্কিমের পার্ট হয়ে যাওয়াতে পুরো দেশ আসলে বিপদে পড়েছে, পুরো সিস্টেম আসলে বিপদে পড়ে গেল। এখন কিছু আগে তো আমরা দুই ধরনের রিপোর্টের কথাও বলতাম, যে একটা রিপোর্ট সাবমিট করে ট্যাক্স বিভাগে, আরেকটা রিপোর্ট নিজের জন্য রাখে। তো এখন এইটা রোধ করার জন্য একটা নতুন ডাটাবেস করা হয়েছে, ইউনিক ডাটাবেস সিস্টেম করা হয়েছে, যেখানে একটি সিঙ্গেল কোডের ভিত্তিক আপনি রিপোর্ট রাখতে হবে। কিন্তু এর কারণে যে এই যে 5টি ব্যাংক রিসেন্টলি আমরা দেখলাম যে মার্জার হয়েছে, এই রিপোর্ট তো তাদের কাছে আগেই ছিল, এবং এই যে আমানতকারীরা যে এখন ক্ষতির মুখে পড়লো, এই দায় কার? বাংলাদেশ ব্যাংকের নাকি আসলে এই অডিটরদের? কে নিবে এই দায়? দেখুন, এটা কম্বাইন্ডলি সবাই দায়ী, কারণ এই রিপোর্টগুলো যখন এসছে, প্রথমত এইগুলো রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু এসছে। বাংলাদেশ ব্যাংক ইন্টেনশনালি তখন এই বিষয়গুলো গোপন করে গেছে। এখন এতে কি হয়েছে, কিছুদিন আগে যে বিনিয়োগকারী ডিসক্লোজারে দেখেছে ন্যাব পজিটিভ, কিছুদিন আগে দেখেছে ইপিএস পজিটিভ, এবং দেখেছে ইমার্জিং ব্যাংক, অনেক ভালো কিছু, কিন্তু পরবর্তীতে দেখলো এমন একটা অবস্থা, আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশ এখন এনপিএল এর পরিমাণ 36%, যেখানে শ্রীলঙ্কার মতো একটা দুর্বল দেশ, অর্থনীতি আর কি, মাত্র কিছুদিন আগে দেউলিয়ার দিকে চলে গেছিল, তাদের হচ্ছে 12.06 মানে পার্সেন্টেজ এনপিএল এর, ইন্ডিয়াতে 2.5%, নেপালে হচ্ছে 7.3%। এই যে পার্সেন্টেজটা এনপিএল এর, তার মানে ওইসব দেশ কিন্তু বাংলাদেশের যে খুব শক্তিশালী ছিল তা না, বাট তাদের স্বচ্ছতা ছিল, রেগুলেটররা ফাংশন করেছে। তো সেই জন্য আমরা মনে করি অডিট করার পর একটা সেকেন্ড অডিট হবে কি প্যারামিটারগুলোতে, রেভিনিউতে, এক্সপেন্সে, ভ্যাটের যে খরচগুলো আছে, বা মেশিনারিজ প্রকিউরমেন্টে, বা লোন ডিসবার্সমেন্টে, লোনের ইউজে, অনেকগুলো জায়গায় আমরা পয়েন্ট আউট করেছি। এইগুলো যদি তন্ন করে দেখা হয় সেকেন্ড অডিটের মাধ্যমে, তখন রিয়েল পিকচারটা বোঝাবে, তার ভিত্তিতে অ্যাপ্রুভাল হবে আইপিওর প্রসপেক্টাসটা। এই ক্ষেত্রে আসলে টিআইবি কিভাবে আসলে কানেক্টেড, এবং আপনারা সামনে কি কাজ করছেন? আমরা যেটা প্রমোট করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে রেগুলেটরদের ভিতরেই এই ধরনের একটা রেগুলেটরি রেজিম যেন তৈরি হয়, যেটা আসলে রিয়েল টাইমই আপনি ধরেন ফ্রডটা যখন তৈরি হচ্ছে বা স্কিমটা যখন তৈরি হচ্ছে, যে একটা প্ল্যান তৈরি হচ্ছে, এটা যেন আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ডিটেক্ট করে ফেলতে পারেন। এটা যেন পুরো সিস্টেমটা পার হয়ে বাজারে চলে গেল, সেখান থেকে টাকা উঠে গেল, তারপর হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন ওয়ান ফাইন মর্নিং যে টাকা নিয়ে কেউ একজন চলে গেছে, বা ওই ঘটনাটাই আসলে একটা স্কিম ছিল, এইটা যেন না ঘটে। এর মাধ্যমে কি সুশাসন ফিরে আসবে? এটা সুশাসন ফিরিয়ে আনার মাধ্যমে আপনাকে এটা নিশ্চিত করতে হবে। টিআইবি কি প্রস্তুতি নিচ্ছে? আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে রেগুলেটরি রেজিমটা মানে লিগ্যাল পোর্টফোলিওতেই যেন জিনিসটা ইনবিল্ড থাকে। শুধু দুর্নীতি দমন কমিশনের সাথে না, শুধু দুর্নীতি দমন কমিশন না, এটা আমরা কিন্তু সবার ক্ষেত্রেই বলেছি। যেমন ধরেন আমাদের বিএসইসির ক্ষেত্রে, আমরা এসিসির ক্ষেত্রে, আমাদের বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে, ইভেন ইডরার ক্ষেত্রে, তারা যে আপনি দেখেন আমাদের ব্যাংকের কথা আমরা অনেক আলোচনা করি, আর্থিক প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা, নন ব্যাংক তাদের 9 থেকে 11টার অবস্থা খুবই খারাপ। তাহলে এরা এতদিন কি করেছে? তো ওদের বাংলাদেশ ব্যাংকের তো আর মানে এরকম আমি বলছি যে প্রত্যেকটি রেগুলেটরি প্রতিষ্ঠানের আসলে ওভারসাইটটা আরও স্ট্রং করতে, এবং ওভারসাইটটা স্ট্রং মানে কি, এগুলো যেহেতু ফাইন্যান্সিয়াল ক্রাইম, সো ফাইন্যান্সিয়াল ক্রাইম ধরার জন্য তার যা ধরনের কি ধরনের সক্ষমতা দরকার, সেই সক্ষমতা তৈরি করতে হবে। এই সক্ষমতা তৈরির
জন্য যে আইন দরকার, যে লোকবল দরকার, যে মানে ট্রেনিং দরকার, সেগুলো তাদেরকে আসলে নিশ্চিত করতে হবে, তারপরে সেগুলো কাজ করবে। সরকারের কাছে কি পলিসি তৈরি করার কোনো পরামর্শ দিবেন? আমরা এরই মধ্যে দিয়েছি অনেকগুলো পরামর্শ, যেমন আমরা বলেছি যে কমন, যে আপনি জানেন ট্রেড বেস মানি লন্ডারিং প্রচুর হয়, সো ওইটার জন্য আমরা সিএসআর মানে যেটা বলে কমন স্ট্যান্ডার্ড রিপোর্টিং স্ট্যান্ডার্ডে আমরা বলেছি সরকার যেন অংশ নেয়। তারপরে আমরা ধরেন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের জন্য সরকার পার্টি হয়, সেটা আমরা বলেছি। একই সাথে বেনিফিশিয়াল ওনারশিপ, মানে হলো আপনি আপনার অ্যাকাউন্ট ইউজ করে আপনি যে করছেন, আমরা কিন্তু জানি না যে আপনি এই অ্যাকাউন্টের পিছনের লোকটা কে। সো এই যে মানে কোনো একটা প্রতিষ্ঠান যখন স্কিমগুলো করছে, তখন কিন্তু আমরা ওই লোকটাকে আইডেন্টিফাই করতে পারি না। অনেক ক্ষেত্রে শ্যাডো বা ডামি বা অনেক ধরনের আমরা বলি যে শেল কোম্পানি তৈরি করে ফেলায়। সো ওই জিনিসগুলো যাতে আইডেন্টিফাই করা যায়, ইভেন পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একই মালিকের 4টা কোম্পানি একইভাবে বিড করেছে, তার মানে হলো যে সে আসলে ওই পাবে কাজটা, কিন্তু সে দেখাচ্ছে খুব কম্পিটিশন হচ্ছে ওখানে। সো এই ধরনের ফ্রড বা এই ধরনের জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা বলি যে বেনিফিশিয়াল ওনারশিপ অ্যাক্টটা তৈরি করতে হবে। রাইট, আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা দেখছি যে রিসেন্টলি শ্বেতপত্রের মাধ্যমে দুর্নীতির যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সবকিছু জনগণের সামনে তুলে ধরা হয়েছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরের। তো এটিকে যথেষ্ট, নাকি সরকারকে কোনো পরামর্শ দিবেন? আগামীতে নতুন সরকার আসবে, নির্বাচন হবে, নির্বাচন কেন্দ্রিক কিছু ইস্তেহার থাকবে, আবার বাজেটেও আসলে বেশ কিছু বিষয় আসবে, সেখানে আপনার প্রস্তাবনা কি থাকবে? দেখুন, যেসব সংস্কারগুলো এসছে এগুলো নিয়ে মানুষের মাঝে কিন্তু অনেক নেতিবাচক প্রভাব ওই কারণে পড়েছে, কারণ তারা মনে করছে সংস্কারের ফলে তার উন্নতি হয়নি। কিন্তু এই ডিসক্লোজারটা যারা বাস্তবায়ন করার জন্য দিক নির্দেশনা সহ দিয়েছে, সেটা যদি সত্যি করে পলিটিক্যাল গভর্নমেন্ট এটাকে আবার তারা অনুসরণ করে এগিয়ে নিয়ে যায়, তখনই কিন্তু এই কাজগুলো সার্থকতা হবে। না হয় আপনি ধরেন যেই ফাইন্ডিংসগুলো এসছে, অন্য কেউ এসে যদি মনে করে এটার মাধ্যমে আমরা হয়তো নিজেরাই বিগত 15 বছর যারা অন্যভাবে লুটপাট করেছে, আমাদের ক্ষেত্রে হয়তো লুটপাটের রাস্তা আমরা কেন বন্ধ করব? আমরা যদি এটাকে বাস্তবায়ন না করি, তাহলে এই যে সময়গুলোতে যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু মুখ থুবড়ে পড়বে। তো সেই জন্য আমি নিশ্চিত বলতে পারি যে কাজগুলো হয়েছে, সমালোচনা থাকলেও সেইটাকে আরেকটু ইমপ্রুভভাবে গুড গভর্নেন্সকে যদি প্রাইম ফ্যাক্টর রাখা হয়, তাহলেই হয়তো আমরা যে সুফলটা আশা করছি সেটা পাবো। সেই জন্য মানুষকে শিক্ষিত করতে হবে। আমরা যেমন ওনাদের কাজ করছে, আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিন্তু এই জায়গাগুলোতে আরও আমরা কারিকুলামের মধ্যেভাবে অ্যাড করছি, নতুন নতুন ডাইমেনশনকে নিয়ে আসছি। সারা পৃথিবীতে ক্রিপ্টো কারেন্সি নিয়ে যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে আসছি, মানি লন্ডারিং, টেরোরিস্ট ফাইন্যান্সিং, মানে যেই এরিয়াগুলোতে আসলে আমরা মানে ফাইন্যান্সিয়াল ফ্রডকে যেভাবে আমরা ইনক্লুশনে নিয়ে আসছি এবং গ্লোবালি যে জিনিসগুলো হচ্ছে সেগুলোকে আমরা এখনই তাদের মাথায় আইডিয়া দিয়ে রাখছি। তারা যদি এটার উপর আরও স্টাডি করে, নতুন জেনারেশন আরও অনেক নতুন কিছু নিয়ে আসবে। তাতে হয়তো সনাতন সিস্টেমের চেয়ে অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে আমরা একটা ব্যবস্থা নিয়ে রেখে যেতে চাই, যার মাধ্যমে আমরা আসলে খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে দেখতে পারবো যে আসলে কি হচ্ছে। তখন মানুষের সামনে কিন্তু সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন কিছুর মাধ্যমে সব তথ্যপাত্র যখন চলে আসবে, তখন কিন্তু আগে যেই মডেলের দুর্নীতি করেছে সেটা করা যাবে না। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি আসলে যেই চিন্তা নিয়ে আপনারা সামনের দিকে এগোচ্ছেন, সেখানে আগামীতে যে ফরেন্সিক ইনভেস্টিগেশন নিয়ে যে কাজগুলো হবে, সেগুলো আরও বেশি আসলে ফাইন্যান্সিয়াল লিটারেসিকে সমৃদ্ধ করবে, এবং যে ধরনের আসলে সংস্থার সাথে সাথে মানুষেরও অ্যাওয়ারনেসের প্রয়োজন থাকবে যে সে কোথায় ইনভেস্ট করছে, কোম্পানিগুলোর পেছনে কারা আছে, এবং সেটি জেনে বুঝে তারপরে আসলে সেই জায়গায় তারা বিনিয়োগ করবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি সরকার এই ইনভেস্টিগেশন সেক্টরে আরও বেশি তাদের কার্যক্রম বাড়াবে, এবং যে অ্যাক্টের কথা বললেন সেই অ্যাক্টের মাধ্যমে কার্যক্রম আরও বেশি সমৃদ্ধ করবে। ধন্যবাদ আপনাদের। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।